আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের বাসাসহ নিরাপত্তার জন্য যা যা করণীয় তা করবে পুলিশ। একই সাথে আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর, গুলশান সহ বিভিন্ন এলাকায় সব ধরনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। চিকিৎসার জন্য গেল ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে করে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৪ মাস চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে দেশে ফেরার কথা রয়েছে ৩ বারের এই প্রধানমন্ত্রীর। সেদিন বিমানবন্দর থেকে রাস্তার বিভিন্ন পয়েন্টে বেগম জিয়াকে শুভেচ্ছা জানাবেন নেতাকর্মীরা। বিপুল সংখ্যক জনসমাগমের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের সবচেয়ে বড় দল যা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে আসা উপলক্ষে আমাদের যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সেটা থাকবে। যেহেতু এখানে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও জরুরি, এই ক্ষেত্রে সার্বিক দিক বিবেচনা করে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি থাকবে। দেশে ফিরে ধানমন্ডিতে বাবার বাসায় থাকবেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। তার জীবনের নিরাপত্তা ঝুঁকি থাকায় বাসাটিতে আর্চওয়ে স্থাপন সহ পুলিশি পাহারা এবং যাতায়াতের সময় গানম্যান ও পুলিশ প্রোটেকশনে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে ডিএমপি। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দরে জড়ো হবেন দলের হাজারো নেতাকর্মী, এমনটা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। গেল রাতে সাংবাদিকদের তিনি জানান, চিকিৎসা শেষে বেগম জিয়া দেশে ফেরা উপলক্ষে সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেলে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বেগম খালেদা জিয়া। এদিকে বেগম জিয়াকে আগামীকাল স্বাগত জানাতে প্রস্তুত দেশের বিএনপি ও সহযোগী দলের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব চান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে যাতে কাতার এয়ারলাইন্সে ওনাকে নিয়ে যায়। ফ্লাইট হয়তো 3:30 4টার দিকে ফ্লাইট যাবে এবং ফ্লাইটের নির্ধারিত সময় যেটা ক্যাপ্টেনরা তারা সিদ্ধান্ত নিবে, এয়ারপোর্ট অথরিটি যখন ছাড়ার সিদ্ধান্ত দিবে ঠিক সময় মতোই ফ্লাইট যাবে এবং আমার মনে হয় কাতারেও 1 ঘন্টার বিরতি থাকবে, সেইখান থেকে যাবে। এদিকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের সময় বিকেল 4:10 ও বাংলাদেশ সময় রাত 9:10 রওনা দেওয়ার কথা তার সঙ্গে আসছেন 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ 9 জন। এরই মধ্যে ধোয়া মোছা শেষে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেগম জিয়ার পরিবার। মশক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিংও সম্পন্ন হয়েছে। নতুন করে রং করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান পেট্রোল গাড়িটি, লাগানো হয়েছে বুলেট প্রুফ গ্লাস। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে ইসি প্রতিজ্ঞাবদ্ধ। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। যে কোনো সিদ্ধান্তে কমিশনের সকল সদস্য মিলেই নেওয়া হচ্ছে। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি যা করবো ইনশাল্লাহ একদম সহি নিয়তে করব, সঠিকভাবে করব, আইন কানুন মেনে করব, বিবেকের সায় নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সে নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। তাতে আমি কেউকে ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ আমরা করছি না। জাতীয় নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত বাংলাদেশের, তবে টেকসই দেশ নির্মাণে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন
মাইকেল মিলার। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ চকে নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে কোনো চাপ নেই বলেও মন্তব্য করেন মিলার। রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারে একত্রে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার স্বচ্ছতার সাথে দেখতে চায় ইইউ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পাচার হওয়া অর্থ সরকার ফেরত আনতে যথাযথ তথ্য উপাত্ত নিয়ে যোগাযোগ করলে সহযোগিতার আশ্বাসও দেন মিলার। সুষ্ঠু অবাধ নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকারের সংস্কার সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য সঠিক প্রক্রিয়া মেনে দায়ীদের বিচার হওয়া উচিত বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। স্বতন্ত্র বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস গঠনের সুপারিশ সহ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, সরকারি হাসপাতালে জনবল নিয়োগ ও রোগীদের বিদেশমুখিতা কমাতে নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাব করে কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেন স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন কমিশনের প্রধান অধ্যাপক AK আজাদ খান। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2024 সালের 17 নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক AK আজাদ খানকে প্রধান করে 12 সদস্য বিশিষ্ট স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য খাতে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে বিভিন্ন সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন কমিশনের প্রধান সহ সদস্যরা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সুপারিশের দিকগুলো তুলে ধরা হয়, যেখানে একটি স্বাধীন স্বাস্থ্য কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য আইডি কার্ড রাখার সুপারিশ করা হয়। আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিটিক্যাল ইস্যুগুলো আলাপ করবে, আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু প্রাথমিক চিকিৎসা সেবা বিনামূল্যে করার প্রস্তাব দেয়া হয় কমিশনের পক্ষ থেকে। এছাড়াও রোগীদের বিদেশমুখিতা কমাতে নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাব করে কমিশন। যাতে আমাদের দেশের সমস্যার জন্য গবেষণা ব্যবস্থা থাকে, তার গবেষণা ফুল টাইম লোক দরকার, ওষুধপত্র সহজলভ্য করা যায়, ডিটেইলস আছে। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরকারি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। ইমেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন প্রস্তাবও রাখা হয়েছে। শাকিবুর রহমান, RTV, ঢাকা। আফতাবনগরে এক স্থানে কোরবানির পশুর হাট বসানো নিয়ে মুখোমুখি অবস্থানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এলাকাটিকে দুই সিটি নিজেদেরই দাবি করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করলেও জনভোগান্তির কথা চিন্তায় দুই সিটিকেই হাট বসানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এদিকে গাবতলী হাট নিয়ে ঘটেছে তুঘলকি কারবার। দরপত্রে প্রথম ও দ্বিতীয় দরদাতাকে ডিঙিয়ে রহস্যজনক কারণে তৃতীয় দরদাতাকে দিয়েছে ইজারা। উত্তরের প্রশাসক বলছেন তাতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। শাকিবুর রহমানের আরও একটি রিপোর্টে দেখব বিস্তারিত। কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছর উত্তর সিটি কর্পোরেশনে গাবতলীতে একটি স্থায়ী সহ অস্থায়ী হাটের অনুমতি দেয়। এবারও 10টি অস্থায়ী হাটের জন্য দরপত্র প্রকাশ করে তারা। প্রকাশিত দরপত্রে আফতাবনগর হাটের জন্য MN ব্লক ও সানভ্যালি আংশিক অংশকে নির্ধারণ করা হয়েছে। যদিও দুই সিটিকে হাট বসাতে দরপত্র স্থগিত করে দেয় উচ্চ আদালত। ঢাকা উত্তর কর্পোরেশনেরটা মহামান্য হাইকোর্টের অ্যানেক্স 4 রুল অ্যান্ড স্টে করে দিয়েছে, সুতরাং আফতাবনগরে আর কোনো গরুর হাট বসছে না। এ বিষয়ে উত্তরের প্রশাসক বলছেন এবার অস্থায়ী 10টি হাট বসবে। আইন শৃঙ্খলায় নেওয়া হবে বিভিন্ন পদক্ষেপ। গাবতলীর বাইরে আরো 10 থেকে 11টি হাট আমরা চিন্তা ভাবনা করছি। নিরাপত্তা বাড়বে, পরিচ্ছন্নতার জন্য আমরা চেষ্টা করবো অনেক বেশি করার জন্য। এই দুটো হচ্ছে মূল বিষয়। হাসিলের ক্ষেত্রে গরুর হাসিল যেন যতটুকু কমানো যায় আমরা সে চেষ্টা করব। তবে গাবতলী স্থায়ী হাটের জন্য সর্বোচ্চ দরদাতা নির্ধারণ হয়, কিন্তু অদৃশ্য কারণে সেই প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়নি।
তৃতীয় পক্ষের লোক দিয়ে আদায় করা হচ্ছে হাসিল। হাসিলের দায়িত্বে থাকা লোক আরটিভির ক্যামেরায় নিজেকে সিটি কর্পোরেশনের লোক বললেও হাতে পাওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় সেই লোক তৃতীয় দরপত্রদাতার কর্মী। আমাদের বেতন কর্মচারী রেগুলার বেতন দেয়। হাসিল আদায় নিয়ে সিটি কর্পোরেশনের যখন এমন অবস্থা, ঠিক সেই সময়ে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। তবে এসবকে নিছক ঘটনা উল্লেখ করেছেন উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ। আমরা করবো এবং এর চেয়ে বেশি আশা করতেছি আমাদের রেভিনিউ কারণ অনেক ভালো আসবে। ঈদের পরে দেখবেন যে আমরা রেভিনিউ কত পেয়েছি, তখন বোঝা যাবে যে আমরা পারি কি পারি না। কেউ পরিচালনা করছে না, এগুলো ভুয়া কথাবার্তা। আমাদের ইয়াতে ক্যাশে এবং সব জায়গায় সিটি কর্পোরেশন লোকজনই বসা থাকে, বাইরে কেউ থাকবে না। সর্বোচ্চ ইজারাদারকে দিলে গাবতলী হাট থেকে সরকারের দৈনিক 7.5 লাখ টাকার বেশি আয় হতো। সেখানে খাস আদায়ে গিয়ে সংস্থাটি 5 থেকে 6 দিনে আয় করেছে মাত্র 5 লাখ টাকা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। আসন্ন ঈদুল আজহার কোরবানি পশু চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন নির্দেশ দেন তিনি। কোরবানি পশু চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত, পশু আনা নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পশু চামড়ার দাম নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কোনো সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারণে মানুষ কোরবানি পশু চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হন সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ডাকা কর্মবিরতির কর্মসূচির দ্বিতীয় দিন চলছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছিতর ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে। সকাল 10টায় একাডেমিক ভবনে না গিয়ে শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রেখেছে। এদিকে কুয়েট শিক্ষকদের কর্মবিরতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ সভা করছে শিক্ষক সমিতি। এর আগে সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন সহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছেন জুডিশিয়াল সার্ভিস কর্মচারীরা। বরিশাল আদালত চত্বরে আদালতের সকল ধরনের কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালিত হয়। বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন নড়াইল শাখার আয়োজনে নড়াইলেও কর্মবিরতি পালন করে কর্মচারীরা। সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় বিদ্যমান পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করার দাবি জানান। একই দাবিতে নাটোর, ঝালকাঠি, দিনাজপুরেও কর্মবিরতি পালিত হয়েছে। আমাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি আজ 5 মে, এই দিনে শাপলা চত্বরে হেফাজতের মহা সমাবেশে ঝাঁপিয়ে পড়েছিল ফ্যাসিস্ট সরকার। গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ব্যবহার করা হয়েছিল। রক্তে রঞ্জিত হয়েছিল গোটা মতিঝিল এলাকা। সেদিন যারা হতাহত হয়েছিলেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। 2013 সালে 5 মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহা সমাবেশে নিহতদের মধ্যে 93 জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজত ইসলাম। সংগঠনটি জানিয়েছে এটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই বাছাই শেষে এই সংখ্যা পরিবর্তন হতে পারে। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। শত্রুর আগ্রাসনে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে একথা জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। যারা ভারতে কুনজর দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দুই দেশে উত্তেজনা প্রশমনে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হবে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রোববার জাতীয় নিরাপত্তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে পাকিস্তানের সেনাবাহিনী। তেহরিক ই ইনসাফ পিটিআই বাদে দেশটির সব রাজনৈতিক দলের প্রতিনিধি এতে অংশ নেয়। বৈঠকে সিদ্ধান্ত হয় পেহেলগাম ঘটনাকে ইস্যু করে ভারত পাকিস্তানে কোনো ধরনের অপতৎপরতা চালালে তা সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দেওয়া হবে। এ সময় ভারতীয় আক্রমণ রুখে দিতে রাজনৈতিক দলগুলোর তরফে একটি যৌথ ফ্রন্ট গঠনের অঙ্গীকার করা হয়। পরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ভারতের যে কোনো ধরনের হামলা রুখে দিতে পাকিস্তান প্রস্তুত। ভারতের সঙ্গে টানটান উত্তেজনা এবং সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে আজাদ কাশ্মীরে অন্তত 2 মাসের খাদ্য মজুত করেছে পাকিস্তান। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশটির বিরুদ্ধে যারা কুনজর দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেয়া ও সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করার দায়িত্ব তার। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা যাতে সামরিক সংঘাতে রূপ না নেয় সেজন্য আজ এক রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে রোববার রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোলে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। এ নিয়ে টানা 11 বার 2 দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত 22 এপ্রিল পেহেলগামে 26 জন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের উপর দোষ চাপালেও পাকিস্তান বলছে এই ঘটনা ঘটিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। তাই হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারার দায় ভারতকেই নিতে হবে। ইমতিয়াজ আহমেদ, RTV। দর্শক, কাশ্মীর ইস্যুতে ভারত থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পাকিস্তানের সমস্ত রাজনৈতিক দল গতকাল একটি বৈঠক করেছে। সেই বৈঠকে তারা ঘোষণা দিয়েছে সংবাদ সম্মেলন করে যে ভারত যদি এর বিরুদ্ধে কোনো আগ্রাসনমূলক ভূমিকা গ্রহণ করে সেই জায়গায় কিন্তু পাকিস্তান একেবারে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সে তাকে রুখতে প্রস্তুত। এ বিষয়ে সেখানকার জনসংযোগ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা কিন্তু সংবাদ করে একথা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই, এবং তারা সমস্ত রাজনৈতিক দল মিলে কিন্তু একটু ফ্রন্টও গঠন করেছে। তাদের একেবারে সিদ্ধান্ত হয়েছে সর্বোচ্চ শক্তি দিয়ে কিন্তু ভারতের বিরুদ্ধে পাকিস্তান লড়বে। উল্টো দিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকালই নয়াদিল্লিতে জানিয়েছেন, ভারতের দিকে যদি কেউ কুনজর দেয় সেক্ষেত্রে তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দেশের সেনার সঙ্গে এবং সীমান্ত রক্ষার ক্ষেত্রে তিনি সর্বোচ্চ শক্তি দিয়ে ভারত কিন্তু পাকিস্তানকে যে কোনো মূল্যে রুখতে প্রস্তুত। এবং পাশাপাশি তিনি দেশবাসীকে জানাতে চেয়েছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশবাসী যা চান সেক্ষেত্রে কিন্তু দেশের প্রতিরক্ষা দপ্তর সে কাজই করবেন। এবং প্রতিরক্ষা মন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীও কয়েকদিন আগে দেশের 3 সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে করে এই সন্ত্রাসবাদ মোকাবিলা কিন্তু সেনাবাহিনীকে একেবারে খোলা স্বাধীনতা দিয়েছে। যদিও এই যুদ্ধকালীন পরিস্থিতি যাতে পরিস্থিতি আরও চরম পর্যায়ে না যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজই কিন্তু জাতিসংঘের তরফে একটি নিরাপত্তা পরিষদ একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। গাজীপুরের বাসন সড়ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত 54 জনকে আটক করা হয়েছে। রোববার রাতে নগরীর চান্দিনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রবিউল ইসলাম। তিনি এ বিষয়ে বলেন, গেল সন্ধ্যায় সমন্বয়ক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাতভর চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে মামলা রুজু করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় উৎপাদনে জোর না দিয়ে আমদানির সিদ্ধান্তে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রাজধানীর একটি হোটেলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলন 2025-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, মুনাফাকে প্রাধান্য না দিয়ে দেশে মানুষের খাদ্যের যোগানে প্রাধান্য দিতে হবে। ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আসছেন, কোম্পানির পক্ষ থেকে আসছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমি অনুরোধ করি দয়া করে এখানে
মুনাফাকে প্রাধান্য না দিয়ে, মুনাফার জন্য আপনারা করছেন আমি মানি, কিন্তু মুনাফাকে প্রাধান্য না দিয়ে দেশের মানুষের খাদ্যের যোগানের প্রাধান্য আপনাদেরকে দিতে হবে। আবারও সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস, মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠন। বাস মালিক সমিতির সভাপতি জেলা বিএনপির সাবেক সম্পাদক আমিনুল ইসলাম খান জানান, চালক ও স্টাফদের নিরাপত্তা বিবেচনায় তারা বাস চালাতে অপারগতা প্রকাশ করেছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে একই ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বাস ধর্মঘটে 2 দিন পর জেলা প্রশাসক কার্যালয়ে সমঝোতা বৈঠক শেষে 29 এপ্রিল থেকে বাস চলাচল শুরু হয়। তবে রোববার বিকেলে ভোলা চরফেশন সড়কের কয়েকটি সিএনজি অটোচালক বাসের চালককে পিটিয়ে কুপিয়ে জখম করে। এছাড়া ভেদুরিয়া এলাকায়ও বাস আটকে বাস স্টাফদের মারধর করলে 4 জন আহত হন বলে জানান বাস মিনিবাস শ্রমিক সংগঠনের সম্পাদক আব্দুল মান্নান। এই ঘটনা পরে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় চালকরা। বিসিবির সাবেক সভাপতি ও সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে 32 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 800 কোটি টাকার লেনদেনের তথ্য পায় বলে জানায় দুদক। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে আত্মগোপনে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন প্রয়াত আইনজীবী আব্দুর রাজ্জাক। সবসময় স্রোতের বিপরীতে মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন তিনি, এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর অ্যাডভোকেট শিশির মনির মতে প্রয়াত আব্দুর রাজ্জাকের চিন্তা চেতনা ছিল উঁচু পর্যায়ের, আইনের শাসন প্রতিষ্ঠায় আপ্রাণ চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন শিশির মনির। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই আইনজীবী। যিনি যখন যে মামলা নিয়ে দাঁড়াতেন সেই মামলার ইনস আউটস সব কিছু পড়াশোনা করে দাঁড়াতেন, আইন জেনে দাঁড়াতেন এবং আদালতকে সঠিক যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে পৌঁছার ব্যাপারে তার আপ্রাণ চেষ্টা ছিল। কখনো তিনি সেখানে রাগ করেননি। আদালতে যখন তার স্মার্ট উপস্থাপনার ভঙ্গি ছিল, এটা আমাদের সকলের কাছে অনুকরণীয় ছিল এবং সবচাইতে বড় কথা ছিল তিনি স্রোতের প্রতিকূলে দাঁড়িয়েছেন বিভিন্ন সময়ে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের উপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেন বিদেশি প্রণোদনার কারণে হলিউড এখন দ্রুত পতনের মুখে আছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করতে অন্যান্য দেশ বিভিন্ন প্রণোদনা দিচ্ছে, আর এতে করে হলিউড ও যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। তবে বিদেশে নির্মিত চলচ্চিত্রের উপর শুল্ক কিভাবে কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। উপত্যকাটিতে ইসরায়েলের নৃশংস হামলায় নিহত হয়েছে আরও অন্তত 19 নিরীহ ফিলিস্তিনি। 9 সপ্তাহ ধরে গাজায় খাদ্য সরবরাহ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এমন অবস্থায় ইসরায়েলের তরফে শুধুমাত্র যেসব এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী অবস্থান করছে সেসব অঞ্চলে ত্রাণ দেওয়ার কথা প্রস্তাব করা হয়েছে। ইসরায়েলের এমন পদক্ষেপকে বিপজ্জনক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং মানবিক গোষ্ঠীগুলো। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চলমান থাকবে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। অন্যদিকে হুতিকে সমুচিত জবাব দেওয়ার কথা বলেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।